ইরান কিন্তু এই যুদ্ধের জন্য কিন্তু আজ থেকে মিনিমাম 20 থেকে 25 বছর ধরে তৈরি হয়েছে। ইরানকে বোঝাচ্ছে চারটা দেশকে মিন করে, একটা হচ্ছে টার্কি, সৌদি আরবিয়া, পাকিস্তান এবং কাতার। ইরানকে এই যুদ্ধে সামিল হয়েছে যেন ইরানে এমন একটা রেজিম বসাতে পারে যে ট্রাম্পের কথা শুনবে বা ইউএস এর কথা শুনবে। ইরানের পরিকল্পনাটা কিভাবে, কোন পরিকল্পনার মারফত কি তারা এগুচ্ছে বলে মনে হচ্ছে, দৃশ্যমান হচ্ছে, নাকি আসলে তাদের এই নেতাবিহীন এবং অনেকগুলি তো গতকালকে তাদের উপরে ভয়ঙ্কর আক্রমণ করবে বলে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র, ট্রাম্প, সেইখানে আসলে কতটা তাদেরকে এখন পর্যন্ত নিবারণ রাখতে পেরেছে বলে মনে করেন? সবকিছু মিলিয়ে আসলে আচ্ছা, ইরানের আমরা পক্ষে খান। এটা বোঝার জন্য আমাদের অ্যাকচুয়ালি দুইজনেরই অবজেক্টিভ, এই যে যুদ্ধের অবজেক্টিভটা কি এটা বোঝা দরকার। একটা হচ্ছে ইসরায়েল এই যুদ্ধটা শুরু করেছে, আমেরিকা শুরু করে নাই, এবং ইসরায়েল শুরু করেছে উইদাউট দি নোটিস অফ ইউএসএ। বাট ইউএসএ এটা বলতে পারছে না যে তারা আমাদের অনুমতি ছাড়াই শুরু করেছে। ইনফ্যাক্ট দে হ্যাভ কম্পেলড ইউনাইটেড স্টেটস টু জয়েন দ্য ওয়ার। এটা হলো প্রথম কথা। তো ইসরায়েলের, রুবিও কিছুটা স্বীকার করে ফেলেছে, মুখ ফসকে হ্যাঁ, বলে দিয়েছিল। হ্যাঁ, রুবিও, ও মার্কো বলেছে, রুবিও। বলেছে ওটা, কিন্তু এটা বলার মধ্যেও সে আবার এমনভাবে বলেছে যে অ্যাকচুয়ালি আমরা যদি না আক্রমণ করতাম তাহলে, যেহেতু ইসরায়েল অ্যাটাক করেছে, আমরাই আলটিমেটলি টার্গেট হয়ে যেতাম, তো এই জন্য আমরা আমরা স্বপ্রণোদিত হয়ে অ্যাকচুয়ালি আমরা জয়েন এক্স্যাক্টলি করেছি। ওইটাই। দ্যাটস হুম, হাউ দ্যাট ওয়াজ হিজ অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ। তো হুম। ইসরায়েলের এজেন্ডা একরকম, আমেরিকার এজেন্ডা আরেক রকম, আর ইরানের ওভারঅল এজেন্ডা ইজ অ্যানাদার ডিফারেন্ট থিং। এবং এই জন্য আমি লাস্ট কথাটা আমি পিক করতে চাই অফ মিস্টার ডেল এইচ খানের, যে সেটা হচ্ছে যে ডেফিনেশন অফ উইনিং এ ওয়ার হ্যাজ এ ডিফারেন্ট কনোটেশন। এক একজনের এক একটা ডেফিনেশন হবে। এবং আমরা সাধারণ মানুষ যেভাবে বুঝি যে একটা জায়গায় দৌড়ায় গেলাম, দখল করে ফেললাম, জমিন দখল করে ফেললাম, ওইটাই আমাদের জয়। ইনফ্যাক্ট এখনকার যুদ্ধে কিন্তু জয়টা এইভাবে ডিফাইন করা হয় না। তো এখন দেখি আমি কার কি অবজেক্টিভ ছিল এবং সে কতটুকু এই অবজেক্টিভটা অর্জন করতে পেরেছে এই গত 7 দিন বা 8 দিনের যুদ্ধে। ইসরায়েলের অবজেক্টিভ ছিল যে তারা তাদের মিলিটারি ডোমিনেন্সের প্রাইম থ্রেট মনে করে ইরান। এবং আপনারা গত আজ থেকে 2 থেকে 3 দিন আগে যখন নেতানিয়াহুকে লাস্ট কথা বলতে শোনা গেছিল, তারা বলেছিল, নেতানিয়াহু যেটা বলেছে যে দিস টাইম উই উইল ক্লিন দ্য এক্সিস অফ ইভিল and then we will go into clean up the axis of radical Sunnis. সে কিন্তু পরবর্তী যুদ্ধেরও সে একটা দামামা বাজিয়ে রেখেছে বা একটা ওয়ার্নিং দিয়ে রেখেছে। তো এইখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক্সিস অফ এভিল বলতে তারা এখন ইরানকে বোঝাচ্ছে, আর এক্সিস অফ র্যাডিক্যাল সুন্নিস বলতে তারা চারটা দেশকে মিন করে, একটা হচ্ছে টার্কি, সৌদি আরবিয়া, পাকিস্তান এবং কাতার। এদেরকে যদি সে নিউট্রালাইজ করতে পারে তাহলে কিন্তু এই তারা মনে করে যে এক্সিস অফ র্যাডিক্যাল সুন্নিত। এখন প্রশ্নটা হচ্ছে এরা এই এক্সিস অফ এভিলটাকে কি ক্লিন আপ করতে পারলো? উত্তর হচ্ছে এই মুহূর্তে নো। এখন হোয়াট ইজ দ্য অপশন লেফট? ইউএস এর যে এই একই যুদ্ধের কিন্তু ইউএস এর এইম ইজ ডিফারেন্ট। ইউএস এর এইম হলো ডিসেম্বর 2025-এ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা ব্রিফিং করেছে ট্রাম্পকে, যে আমরা যে উদ্দেশ্য নিয়ে 1945-এ আমরা যে আমেরিকা উইল বিকাম দি লোন ইকোনমিক সুপার পাওয়ার এবং সারা বিশ্বের অর্থনীতিটা রেগুলেট করবে আমেরিকা, সেই লক্ষ্য থেকে আমরা এখন ধীরে ধীরে সরে যাচ্ছি। এখন আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর এখন আমাদের কাছে নাই, আমরা এটাকে আউটসোর্স করে দিয়েছি। আর যেটার উপরে আমরা এতদিন ভরসা করেছিলাম সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং অথবা মনিটারি সার্ভিস, সেটাও আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। কিভাবে বেরিয়ে যাচ্ছে? যে ব্রিক স্ট্যাবলিশ করার পর থেকে কিন্তু আমেরিকা ওয়াজ ইন এ অ্যাকচুয়ালি তারা ভীতির মধ্যে ছিল যে কোনো এক সময় সম্ভবত এই সারা বিশ্বের তেলের ট্রেডটা, বিশেষ করে তেলটা হলো এমন একটা সম্পদ, সেটা আমেরিকা হয়তো বা সেলফ সাফিসিয়েন্ট আছে, বাট মোস্ট অফ দি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর নট সেলফ সাফিসিয়েন্ট। তো ওই ব্রিফিংয়ে তারা বলেছিল যে আমরা যদিও গণতন্ত্র আমরা প্রমোট করি এবং আমরা গণতান্ত্রিক দেশকে পছন্দ করি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কোনো দেশকে স্বাধীনভাবে তাদের নিজস্ব নীতি বা তাদের সিদ্ধান্ত তারা নিজেরা প্রয়োগ করে তাদের রুলস অফ বিজনেস তারা চালাবে,
এটা আমরা মেনে নিতে পারছি না, বিকজ এটা যদি করতে দেই দেন আওয়ার ইন্টারেস্ট উইল বি অ্যাট থ্রেট। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হবে, সেটা হচ্ছে যে তেল হলো এমন একটা রিসোর্স, এটা যদি আমাদের কাছে এনাফ আছে, বাট এই রিসোর্সটা যে সমস্ত অ্যাসপায়ারিং ইকোনমিক পাওয়ার আছে তাদের কাছে যেন যদি আনইন্টারাপ্টেড যায়, তাহলে কোনো এক সময় আমাদের ফিনান্সিয়াল ডোমিনেন্স উইল বি অ্যাট স্টেক। তো আমরা এই সমস্ত যাদের কাছে তেল আছে এই দেশগুলির সোভারেনিটি থাকবে আমাদের হাতে, যেন আমরা বলতে পারি তোমার তেল ক্ষেত্র সেটা প্রাইভেটাইজড হোক আর আর সরকারি হোক, এই তেল যখন বিক্রি করবে এই তেলের বিক্রির পয়সাটা তুমি আমেরিকার কাছে দিবা, এবং আমাদের অনুমতি ছাড়া তুমি কাউকে তেল বিক্রি করতে পারবা না। তো এটার কিন্তু প্রথম চ্যালেঞ্জটা তারা ফেস করেছিল ভেনেজুয়েলাতে, এবং এই ভেনেজুয়েলাতে যখন এই 2025 ডিসেম্বরে ব্রিফিং এর পরেই তারা প্রথম টেস্ট কেস হিসেবে, যে ভেনেজুয়েলা যেহেতু বলেছে যে দে উইল সেল, তাদের কিন্তু 86% অয়েল ইজ বায়ার হলো চায়না, এবং চায়নাকে তারা বলেছে যে বা ভেনেজুয়েলা বলেছে যে আমরা আর ডলারে পেমেন্ট বিজনেস করব না, আমরা চাইনিজ কারেন্সিতে আমরা বিজনেস করব, অ্যান্ড অ্যাজ এ হোল the US will lose the control of that money, অয়েল মানি, যেটা অয়েল ট্রেডের মানি, বিকজ 1974-এ যখন এই প্রথম রুলটা হয় যে তেলের ব্যবসার সমস্ত টাকা ইউএস ব্যাংকে যেতে হবে এবং ব্যাংকে এই টাকাটা রিসাইকেল হবে, তারপরে সারা দুনিয়াতে যাবে। তো ব্যাংকে গিয়ে ইউএস শেয়ারে যাবে, ইউএস বন্ডে যাবে, এবং ইউএস এর মার্কেটে ঢুকবে, এবং তারপরে এটা বিভিন্ন জায়গায় যাবে। সো টাকাটা তাদের কাছে থাকতে হবে, এইটাই ছিল তখন। এবং এটা কে বলেছে, ওই মিটিং এ যে ভদ্রলোক ছিলেন ইনি হলেন মাইকেল হাডসন, হি ইজ দি প্রফেসর অফ ইউনিভার্সিটি অফ মিজোরি ইন ক্যান্সাস সিটি, হি ওয়াজ প্রেজেন্ট, এবং তখন সে চেজ ম্যানহাটনের কনসালটেন্ট ছিল অন অয়েল ট্রেড ইস্যু, অয়েল ট্রেড ফিন্যান্সটা চেজ ম্যানহাটনে সে দেখতো, এবং তাকে ওই এক্সপার্ট হিসেবে ওই মিটিংয়ে ডাকা হয়েছিল। তো 1974 থেকে কিন্তু এই প্রসেসটা চলে আসছিল। স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি যখন আমেরিকার এই কন্ট্রোলটা চলে গেছে, তখন ভেনেজুয়েলার মাদুরোকে নেওয়ার পরে কিন্তু পুরো তেলের সমস্ত কিছু কন্ট্রোল কিন্তু ইউএস এর কাছে চলে গেছে। এখন চায়না আর তেল তো তাদের কাছে কিনতে পারছে না, সো চায়নার কাছে অল্টারনেটিভ হলো ইরান এবং আদার আফ্রিকার মার্কেট, এবং হলো মিয়ানমার অ্যান্ড অল আদার প্লেস, বাট প্রাইমারিলি মিডল ইস্টার্ন মার্কেট আর হচ্ছে যে ইরান। তো এই তেলটা যেন মিডল ইস্টের কান্ট্রিরা ইচ্ছা মতো তো বিক্রি করতে পারবে না আমেরিকার অনুমতি ছাড়া, আর সেকেন্ড হচ্ছে ইরানও যেন না করতে পারে, বিকজ ইরান ইজ দ্য অনলি কান্ট্রি হুইচ ওয়াজ ডিফাইং দ্য ইউএস ইনস্ট্রাকশন। এই জন্য তারা ইরানকে, এই যুদ্ধের সামিল হয়েছে যেন ইরানে এমন একটা রেজিম বসাতে পারে যে ট্রাম্পের কথা শুনবে বা ইউএস এর কথা শুনবে, এটাই ছিল কিন্তু পারপাস। তো এখন দেখি আমরা তারা কি অর্জন করতে পেরেছে? নো, কোনোটাই তারা কিন্তু অর্জন করতে পারে নাই, কারণ ইরানের রেজিম চেঞ্জ হয় নাই। তারা ভেবেছিল 3 থেকে 4 দিনের মধ্যে ইরানের রেজিম চেঞ্জ হয়ে যাবে। তারা ধর্মীয় নেতাকে মেরেছে, সমস্ত টপ জেনারেলদেরকে মেরেছে, বাট প্রশ্ন হচ্ছে যে ইরান কিন্তু এই যুদ্ধের জন্য কিন্তু আজ থেকে মিনিমাম 20 থেকে 25 বছর ধরে তৈরি হয়েছে, বিকজ তারা জানে, তাদের বিশ্বাস যে আমেরিকান হেজিমনি ইজ যাকে আমি ডিফিট করতে পারবো না, বাট দে আর নট ইনভিনসিবল, উই ক্যান রিয়েলি হার্ট দেম। এবং আমরা যদি এই হেজিমনিটাকে কোয়েশ্চেনেবল করতে পারি, তাহলে কিন্তু ইসরায়েলের সেই কনফিডেন্সটা আর থাকবে না। সো আমরা আমেরিকান হেজিমনিকে আমরা ইনভিনসিবল যে না, এটা প্রমাণ করব, একই সাথে আমরা ইসরায়েলকে আমরা কন্ট্রোল করতে থাকবো। এবং এই জন্য কিন্তু তারা ওই 12ই জুনের যখন যুদ্ধটা হয়েছিল আজ থেকে 6 মাস আগে, তখন কিন্তু তাদের লো ক্লাস চিপ মিসাইলগুলি তারা ইউজ করেছে, and they have seen the effectiveness of these missiles against this war and during that war. এবং এই 6 মাসে কিন্তু they have done the necessary improvement, and এখানে প্রাইমারিলি দুইটা আমি স্যাটেলাইটের কথা যে বললো, এখানে আমার একটা নতুন এডিশন আছে। দি চাইনিজ হ্যাভ লঞ্চড এ ভেরি অ্যাডভান্স স্যাটেলাইট, যেটা এখন ইরান ইউজ করছে টু গাইড দেয়ার হাইপারসনিক মিসাইলস। এবং আজকে যে হাইপারসনিক, যেটা নাকি ম্যাক 17 এটার স্পিড, এবং বলা হয় যে ইরান এই মিসাইলটাকে লঞ্চ করার আগে কিন্তু পাবলিকলি দে হ্যাভ ওয়ার্নড ইসরায়েলি পিপল দ্যাট ইউ হ্যাভ 400 seconds in your hand to evacuate or to get away from the target area.
তো তার মানে হচ্ছে যে তারা এতটাই কনফিডেন্ট যে এই 400 সেকেন্ডের মধ্যে ইসরায়েল ডাজ নট হ্যাভ enough system to prevent these missiles to fall and become effective. এবং এই মিসাইলগুলি কি করে, এরা স্পেসে চলে যায়, যাওয়ার পর ইট হ্যাজ গট এ সেলফ গাইডেন্স, যেটা নাকি এই যে আমাদের চাইনিজ স্যাটেলাইটগুলি তাদের ইট ক্যান চেঞ্জ দি অল্টিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন বোথ, এবং যার ফলে এটাকে আগে যেভাবে ট্র্যাক করা যেত সেই ট্র্যাক করা যাচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম ইনিশিয়ালি তারা ইসরায়েলের যে লঞ্চিং সাইটগুলি এবং তাদের যে ইন্টারসেপ্টরগুলি আছে এগুলিকে এতটাই এক্সস্ট করে ফেলছে যে এখন দে আর নট ক্যাপেবল অফ, এখন এই সমস্ত টার্গেটগুলি হয়ে গেছে একটা সিটিং ডাক, যে কারণে আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে প্রথমে তারা উইদিন 500 মাইলস রেডিয়াসে ছিল, এখন ইট হ্যাজ বিন টেকেন আউট টু 1000 মাইল রেডিয়াস। সো ইউ ক্যান ইমাজিন দ্যাট তারা এই তাদের টার্ন অ্যারাউন্ড টাইম বেড়ে গেছে, তো তাদের সর্টি কমে যাবে, এবং the war has become, and at the same time they are using low tech আপনার হচ্ছে যে the low tech particularly ইরানিয়ান যে ড্রোনগুলি হচ্ছে এগুলির কস্ট হলো বিটুইন 20,000 to 50,000, আর এগুলিকে খরচ করতে হচ্ছে যে সিস্টেমগুলি লাইক রেড আই 3 আর হচ্ছে তাদের যে থার্ড এবং প্যাট্রিয়ট, এগুলির দাম এক একটা মিসাইলের দাম হচ্ছে আপনার $12.6 million to $1.3 million, আর এদের মিউনিশনগুলি হলো ম্যাক্সিমাম 1 million, দ্য মোস্ট কস্টলিয়েস্ট মিসাইল যেটার প্রোডাকশন কস্ট ইজ $1 million। সো আপনি দেখেন যে এক একটা ডেলিভারিতে তারা অলমোস্ট 12 times মোর এক্সপেন্ডেবল দেন। তো এখানে ইরানের উইনিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে হি ইজ মেকিং দ্য ওয়ার মোর কস্টলি দেন ইউএস থট ইট টু বি। তারা ভেবেছিল যে অল্প সময়ে দে উড এলিমিনেট অল অফ দেম, এটাই হলো তাদের উইনিং ক্রাইটেরিয়া। এখন প্রশ্নটা হচ্ছে যে কতদিন ইরান এটা চালাবে। ইরান কিন্তু আজকে যদিও বলেছে দে হ্যাভ অ্যাপোলোজাইজ টু দেয়ার নেইবার্স, বিশেষ করে আরব নেইবার্স, ফর লঞ্চিং মিসাইলস, বাট আই ডোন্ট থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি, এই জায়গায় থাকবে না এটা, বিকজ দি কন্ট্রোল ইজ নো মোর ইন দি হ্যান্ডস অফ দি পলিটিক্যাল লিডারশিপ। ইট হ্যাজ বিন ডিসেন্ট্রালাইজড টু 31 ডিফারেন্ট, দে কল ইট মোজাইক সিস্টেম অফ দি কমান্ডার লিডারশিপ, এবং এগুলি ফিল্ড লেভেলের যারা আরজিএসসির যারা লিডার আছে দে আর কন্ট্রোলিং ইট। সো দে পিক অ্যান্ড চুজ দ্য টার্গেট। তাদের হলো 27টা বেজ আছে, ইউএস এর 27টা বেজ আছে, দে ওয়ান্ট অল দ্য বেজেস টু বি ইনএফেক্টিভ অ্যান্ড দে শুড বি টেকেন আউট অফ মিডল ইস্ট। এটাই হলো ইরানের দাবি। সো এটা যদি অ্যাচিভ করতে পারে দেন ইরান উইল কনসিডার দেমসেলভস টু বি এ উইনার এখানে। আর আমেরিকার কাছে, আমেরিকা যদি রিজিম চেঞ্জ না করতে পারে এবং দি ওয়ার ইজ বিকামিং কস্টলিয়ার দেন দে এক্সপেক্টেড, দেন আই উড সে দ্যাট আমেরিকা উইল কন। এবং এই জন্য there is a military analyst নাম হলো কর্নেল ম্যাকগ্রেগর, যে নাকি ইউএস ডিফেন্স সেক্রেটারির অ্যাডভাইজার ছিলেন। হি হ্যাজ কাম আপ উইথ ইন্ডিয়া দ্যাট ইসরায়েল ইজ লাইকলি টু বি এলিমিনেটেড। দিস ইজ দ্য ওয়ার্ড হি হ্যাজ, তার অ্যাসেসমেন্ট গতকালকে আমি যেটা শুনলাম যে ইসরায়েল ইজ লাইকলি টু বি ডিসঅ্যাপিয়ারিং ফ্রম দ্য ম্যাপ। এটা কিন্তু তার, সে বলছে দিস ইজ নট a feedback from an anti-West media, it is from a professional analyst.